ঘড়িতে সময় যখন ৫টা বেজে ১০ মিনিট, তখন আমি যাচ্ছি রাজারহাট রোডে। কুড়িগ্রাম থেকে রাজারহাটের যে রোডটা, সেই রোডটা দিয়ে রংপুর যাচ্ছি। এখন বড় গাড়ি দিয়ে ঢুকলে হয়তো বা সময় একটু বেশি লাগে, কিন্তু রাস্তাটা সোজা একদম। কিন্তু আর এই রাস্তাটা যখন নতুন হইলো তখন একদম সুন্দর একটা রাস্তা ছিল। আমরা মাঝে মাঝে এসে এখানে টপ চেক করতাম, কিন্তু এখন ভারী যানবাহনের চলাচল, বেশিরভাগ এই ট্রাক্টরগুলা একদম ওভারলোড নিয়ে যাতায়াত করে, সেই জন্য আর কি রাস্তার আর কোনো অবস্থা নেই। এখানে ভাঙা ওখানে ভাঙা। যদিও এখন আর কি কুড়িগ্রামের রানিং যে এমপি আছে, সে এইখানকার বাসিন্দা, তো আশা করা যায় খুব শিগগির হয়তো রাস্তাটা ভালো হয়ে যাবে। আর এই রাস্তার মানুষজন একটু বেশি অসচেতন, দেখা যায় হুটহাট রাস্তা পার হচ্ছে, হুটহাট রিক্সাগুলো টার্ন নিচ্ছে। তো এইরকম অনেক ঝামেলার একটা রাস্তা, কিন্তু একটা শান্তি, এদিক দিয়ে ঢুকলে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারের মতন রাস্তা আমি কম পাচ্ছি। আর আমার গাড়ির যা মাইলেজ, আল্লাহর রহমতে, এই মাইলেজে ১০-১২ কিলোমিটার রাস্তা যদি কমে যায়, আমার জন্য হয়তো অনেক সাশ্রয়ী। তো চলুন রাইড উপভোগ করি। রাস্তা একদম ঢেউ খেলা রাস্তা, একবার উপরে একবার নিচে, একবার উপরে একদম নিচে, জাম্প করতে করতে যাচ্ছি, এইরকম একটা অবস্থা। এখন আসলাম কোথায়? ঠাটমারি বধ্যভূমি। ঠাটমারি বধ্যভূমির সূর্যটা একদম দেখা যাচ্ছে কাছেই আছে। তো হ্যাঁ, এখান থেকে একদম ভালো রাস্তা আশা করা যাচ্ছে। এখান থেকে তিস্তা পর্যন্ত আর ঝামেলা নেই, রাস্তা একদমই ফ্রেশ। চলুন যাওয়া যাক। এখন আমার ভয় হচ্ছে, যেহেতু আমার গাড়ির কাগজের সমস্যা আছে একটু, মেয়াদ শেষ, তো এখন আল্লাহ আল্লাহ করতেছি যে তিস্তায় যেন পুলিশ না থাকে। এমনিতেই তো একটা মামলা খাওয়ার চান্স আছে, যেহেতু লুকিং গ্লাস নাই গাড়িতে, তার উপর আবার গাড়ির পেপারসের ঝামেলা। তো দেখি, আল্লাহ ভরসা, সব মিলায় কি হয়। আরে বাস ভাই, চলো রেস দেই, দিবা নাকি? ছোটবেলায় আমরা এরকম করতাম, সাইকেল একটা হাতে পাইলেই হয়েছে, উড়া ধুরা চালাইতাম। আর ছোটতে তো আমি ঢাকায় ছিলাম, প্রথমে ছিলাম মানিকগঞ্জ সাটুরিয়ায়, তারপরে আসলাম ধামরাই কাওয়ালিপাড়ায়। তো যখন কাওয়ালিপাড়ায় আসলাম তখন আমার স্কুল ছিল ইন্টারসিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ। বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল ৩ কিলোমিটারের মতন। তো তখন আমার একটা দুরন্ত সাইকেল ছিল, লাল সাইকেলগুলা, ওইটা নিয়ে আমি যা যা করছি একদম সবার চিন্তারও বাইরে। ওই একটা সাইকেল যে আমার কত অত্যাচার সহ্য করছিল, ওগুলা সাইকেলে বলা যায় দুইজনেই ওঠা যায় না। সেখানে আমি সামনে একজনক নিতাম, পিছনে একজনক নিতাম, নিয়ে এই যে উড়া ধুরা চালানো যেটাকে বলে আর কি, কোনো কথা নাই। আর একবার একটা মজার কাহিনী বলি, আমার সাইকেলের ব্রেকটা অনেক হার্ড ছিল। তো যখন এই সামনের ব্রেকটা ধরতাম, পিছনের চাকা হিউজ পরিমাণে উপরে উঠতো। তো একদিন হয়েছে কি, আর ছোট তো আমি একটু বেশি শয়তান ছিলাম, তো কি করছি, বাজারের মধ্যে যাচ্ছি আর কি বই কিনতে। এইটা যখন নতুন ভর্তি হয়েছিলাম, এইটার বই কিনতে যাব, বই তো না আর কি, গাইড বইগুলা। তো পিছনে ব্যাগ, ফাঁকা ব্যাগ, আর কি গিয়ে গাইড কিনে ব্যাগে ঢুকায় নিয়ে আসবো। এখন এর মধ্যে কি করছি, যাইতেছি যাইতেছি, রাস্তায় হুট করে জ্যাম। তো এমন ব্রেক ধরছি, সামনের চাকায় একদম উপরে উঠছে, পিছন থেকে একটা বাইক আসতে ধরছিল, হয়ে আসে ব্রেক দিছে। এখন আমার পিছনের চাকা সোজা এসে ওর মিটারের উপরে ল্যান্ড করছে, এইরকম একটা অবস্থা।
পরে যেহেতু পরিচিত বড় হয়েছিল কিছু বলে নাই আর কি। ভাইয়া হলো হাসতে হাসতে অবস্থা শেষ আমার কাণ্ড দেখে। যদিও আমি ভয় পাইছি যে ভাইয়া রাগ করে কিনা, তো না, ভাইয়া কিছু বলে নাই ওই সময়। তো এখন যখন নিজের বাইক, এখন বুঝি যে ভাইয়ার ওই সময় কি লেভেলের খারাপরা লাগছিল। কারণ আমাদের বাইকারদের তো নিজের কি হয় হোক সমস্যা নেই, কিন্তু বাইকে একটা স্ক্র্যাচও যদি পড়ে একদম কলেজে চিড়ে যায়। তো কথা বলতে বলতে আসলাম রাজারহাট বাজারে। যদিও আমার যাওয়া লাগবে ডাইনের রাস্তাটা দিয়ে, কিন্তু আমি ডাইন দিয়ে যাচ্ছি না। কারণ ডাইন দিয়ে গেলে মোড়ের মধ্যে হয়তো বা জ্যাম থাকতে পারে। আমি যাব সোজায়, আমি সোজায় গিয়ে ডাইনে যাব। তাহলে আর কি বলা চলে একটা বাইপাস, ছোটখাটো, এই বাইপাস দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা আমি আগে চিনতাম না। তো কিছুদিন আগে আমি, সালাম ভাই আর আমার বন্ধু সাগর তিনজনে সৈয়দপুর যাচ্ছিলাম। সে সময় সালাম ভাই রাস্তাটা চেনাই দিছিল যে কখনো যদি দেখো যে ওইদিকে জ্যাম, সেক্ষেত্রে এইটা দিয়ে ঢুকবা, এটা দিয়ে ঢুকলে জ্যামের কোনো দেখা পাবা না। তো সেই থেকে আমিও এইটা দিয়ে বেশিরভাগ সময় ঢুকি, কারণ এটা দিয়ে ঢুকলে আর জ্যামের কোনো দেখা টাকা পাই না। তো এখন আমি যাব বামে। বামে হচ্ছে সোজা তিস্তা, বামে তিস্তা, আর ডাইনে হচ্ছে কুড়িগ্রাম। তো আর কি, চলুন যাওয়া যাক। আমাদের ছোটবেলাগুলোই আর কি অনেক সুন্দর ছিল। এখন বড় হইলাম, কাজের প্রেশার, পরিবারের ঝামেলা, টেনশন, সব মিলাই কেমন জানি হয়ে যাচ্ছে। আর আগে কোনো টেনশনই ছিল না। সকালে ঘুম থেকে উঠতাম, ফ্রেশ হইতাম, স্কুলে যাইতাম, স্কুলে গিয়ে শয়তানি করতাম প্রচুর। স্কুলে আমাকে হলো শয়তানি, ভণ্ডামি, বিশেষ করে ভণ্ডামি, ভণ্ডামির জন্য আমাকে চিনতো সবাই এক নামে, যে বাপ্পি কি আছে। যদিও কেউ এসে বলতো বাপ্পির কথা, তো বাপ্পি নামে খুব কমে চিনতো, ভণ্ড বাপ্পি, এই ভণ্ড বাপ্পি নামেই সবাই চিনতো আর কি। তো সেখান থেকেই এখনো আমার যারা কাছের পরিচিত যারা আছে আর কি, যাদের সাথে একদম সবচেয়ে বেশি মেশা হয়, তারা বেশিরভাগ সময়ই ভণ্ড বাপ্পি, ভণ্ড বাপ্পি, এই ভণ্ড নামেই আমাকে চেনে। একটা সিগারেট ফাঁস করে দিলাম আমার। তো কোথায় ছিলাম মনে নাই, যাচ্ছি, ও হ্যাঁ, ছোটবেলার কাহিনীতে। তো স্কুলে যাইতাম, স্কুলে গিয়ে ইচ্ছা মতন ভণ্ডামি করতাম। আর ক্লাসের মধ্যে বেশিরভাগ সময়ই, যদিও পারতাম, কিন্তু বলতাম যে স্যার পারি না। এখন পারি না বললে হয়তো কি, স্যার নিয়ে যাইতো, নিয়ে গিয়ে শাস্তি দিত। এখন আমাদের শাস্তি কি, দুই হাত দাঁড়ায় থেকে আর কি, দুই হাত সামনে তুলে রাখা লাগতো। আর আমি কি ফাজলামিটা করতাম, স্যারে বলতাম যে স্যার আমার হাতে বই দেন, এইটা দেন, ওইটা দেন, আমি 2 ঘন্টা থাকতে পারবো, 1.5 ঘন্টা থাকতে পারবো। তো স্যার বলতো যদি 1.5 ঘন্টা না, যদি তুমি হলো বই নিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারো, তোমাকে এটা খাওয়াবো, ওইটা খাওয়াবো, এগুলা কথা বলতে বলতে বই এনে দিত। আমিও সুন্দর মতন 2 মিনিট পরে স্যার বলতাম স্যার আর পারবো না, বই নেন। তো স্যারও বই নিয়ে নিত। এইভাবে বিটলামি করতাম। বই নেওয়ার পরে আমি সুন্দর মতন আমার সিটে যা বসতাম, এবং স্যারও কনফিউজ থাকতো যে আরো শাস্তি দিব কি দিব না, এইরকম ফাজলামি করতাম। হুম, আরো আমাকে যাইতে হবে 31 কিলোমিটার। তো চলুন যাইতে থাকি। বাসা থেকে আসার সময় আর কি মনটা খারাপ হয়ে যায়। তিস্তা 8 কিলোমিটার, আর আমি চিন্তা করছি ব্রেক দিব তিস্তায়, তিস্তা ব্রিজে। সবকিছু ভালো মতন থাকলে তিস্তা ব্রিজে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে হয়তো বা চা খাবো। তো চলুন যাই এখন তিস্তা ব্রিজ পর্যন্ত।
এখানে সম্ভবত মাছ মারতেছে, এই কারণে এত লোকের আনাগোনা। তো আমার সামনের বাইকটায় দেখা যাচ্ছে তিনজন, হয়তো বা তিনজনই ফ্রেন্ড। আমরাও আগে তিনটা ফ্রেন্ড এইভাবে ঘুরে বেড়াইতাম সবখানে, আমি, ফুয়াদ, আরাফাত। এখন হয়তো বা তিনজন তিনজনের কাজ নিয়ে ব্যস্ত। আরাফাত ভার্সিটিতে, যদিও পাশাপাশি থাকি, কিন্তু তারপরেও দেখা খুব কম হয়। আর ফুয়াদ তো কুড়িগ্রামে থাকে, ওর সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ নাই বললেই চলে। হুট করে যদি আসি তখন হয়তো বা দেখা সাক্ষাৎ একটু হয়, তাছাড়া তেমন একটা ওর সাথে দেখা টাকা হয় না। এভাবেই আর কি চলতেছে জীবন। আগে যাদের সাথে সারাদিনেই থাকতাম, এখন দেখা যায় যে তাদের সাথে মাসে একদিন দেখা হয় না। যদিও আমি রংপুর থেকে দেখা যায় প্রত্যেক বৃহস্পতিবার বাসায় আসি, শুক্রবার বাসায় থাকি, শনিবার সকালে চলে যাই। এবার আসছিলাম মঙ্গলবার রাতে বাসায়, বুধবার বাসায় ছিলাম, বৃহস্পতিবার বাসায় ছিলাম, আজকে অর্ধেক সময় বাসায় ছিলাম, এখন বাসা থেকে যাচ্ছি। তো এই আর কি, এভাবেই চলতেছে। তো আপাতত ক্যামেরাটা বন্ধ করি আমি। আমি আপনাদের সাথে আবার অ্যাড হচ্ছি তিস্তায় গিয়ে। তিস্তা টোল প্লাজা পার হয়ে আমি আপনাদের সাথে আবার অ্যাড হব। আপাতত টাটা। যদিও আবার তিস্তায় গিয়ে একদম অ্যাড হতে চাইলাম, কিন্তু তার আগেই অ্যাড হয়ে গেলাম একটা জিনিস দেখানোর জন্য। তো সামনেই দেখা যাচ্ছে ধন্যবাদ রাজারহাট উপজেলা আর কি। এখান থেকে আমাদের কুড়িগ্রামের এরিয়া শেষ, এরপরে শুরু হয় তিস্তা। আর এখান থেকে তিস্তা হচ্ছে 2 কিলোমিটার। তো ভাবলাম যে তিস্তা ব্রিজে যাওয়ার আগে তিস্তা একটা ব্রেক দেই, তিস্তা বাজারে আর কি ব্রেক দিয়ে চা খাই। চা অনেকক্ষণ থেকে আর কি একটু ঘুম ঘুম ভাব শরীরে। আর রাইড 2 কিলোই হোক আর 200 কিলো, আমার মতে ঘুম ঘুম ভাব নিয়ে রাইড করা একদম আনসেফ। তো যাই দেখি, তিস্তা বাজারে গিয়ে একটা ব্রেক দিই, একটা ব্রেক দিয়ে 1 কাপ চা খেয়ে শরীরটাকে আগে চাঙ্গা করে নিই, চাঙ্গা করে তারপর আবার রাইড শুরু করি। অনেক সময় দেখা যায় পরিবারের অসাবধানতার কারণেই বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই ছোট বাচ্চাকে দেখা যায়। আর এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলে, যেটা আপনাদের চিন্তারও বাহিরে। কারণ সবাই চেষ্টা করে রাস্তাটাকে কমানোর জন্য। আর যেহেতু বড় বাড়ি দিয়ে গেলে রাস্তাটা হিউজ পরিমাণ বেশি হয়, 10 কিলোমিটারের মতন, আর এই দিক দিয়ে গেলে একটু কম। তো সবাই চেষ্টা করে এই দিক দিয়ে যাইতে। আর এই দিক দিয়ে যাইতে গিয়ে দেখা যায় রাস্তায় অনেক পরিমাণে দুর্ঘটনা ঘটে। আর কিছু কিছু পরিবারের কথা আর কি বলবো, তারা বাচ্চাদেরকে রেখে যে কোথায় চলে যায় আর কোনো খোঁজ খবর থাকে না। আরে এই যে আমার সামনে থেকে যাচ্ছে কয়েকটা জমিদারের নাতি রাস্তা দখল করে, যদিও ছোট হয়ে এগুলা হয়তোবা, মজা করেই বললাম। কারণ আমরাও দেখা যায় অনেক সময় এইভাবে রাস্তা ব্লক করে হাঁটি, যদিও এটা ঠিক না। কারণ কখন কে রাত ভাবে আসে, এসে লাগায় টাগায় দেয়, লাগাই দিলে তখন আরেকটা যন্ত্রণা। সর্বোচ্চ গতিসীমা 40, যে আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তায় 40ই অনেক। তোমার 2-1টা মোড় নিলেই হয়তো বা তিস্তা বাস স্ট্যান্ডে পৌঁছাবো। মোড়গুলোও একদম মারাত্মক মোড়, সামনের কিছুই দেখা যায় না, সামনে কি আসতেছে না আসতেছে। যদিও রাস্তাটা অনেক ভয়ানক ভয়ানক লাগে রাতে একা আসতে। এবারের এই রংপুর থেকে আসার সময় রাতে এদিকে ঢুকছিলাম, তো রাতের তখন মেবি 1টার মতন বাজে। যেহেতু অফিস শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে একটু আড্ডা মেরে দেন বের হয়েছিলাম বাসার উদ্দেশ্যে, তাই আসতে লেট হয়ে গেছিল। তো 1টার দিকে এইদিকে যখন যাইতেছিলাম শরীরটা ঝিমঝিম লাগাই দিচ্ছিল, যে হুটহাট করে কোনো জ্বর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখি নাকি।
তো মেবি আমরা তিস্তা বাজারে চলে আসছি আর কি, তিস্তা বাস স্ট্যান্ড যেটা। দেখি কোনো চায়ের দোকান দেখে ব্রেক দেই। চায়ের দোকান ওই রকম তো টং দোকান দেখতেছি না। তিস্তা ব্রিজ পার হয়ে অবশ্য একটা টঙের দোকান আছে, তো ওটাতেই ব্রেক দেব। কারণ এমনিতে দোকানের চায়ের চেয়ে টং দোকানের চায়ের স্বাদ অনেক বেশি। আর রাইডের সময় টং দোকানের চা ওটা একটা মানসিক শান্তি দেয়। তো দেখি তিস্তা ব্রিজ পার হই। আর এখন আমি আল্লাহ আল্লাহ লাগাই দিছি ব্রিজে যাতে মামুরা না থাকে। মামু থাকলে আজকে নির্ঘাত কট খাবো আমি। এই কটের হাট থেকে বাঁচতে দেখি, যদি আস্তে আস্তেই যাই, যদি দেখি মামারা আছে তো আমি সুন্দর মতন তিস্তা বাজারে গিয়ে ওয়েট করব। অথবা এখানে একটা ক্যাফে দেখা যাচ্ছে, এখানে এসে আড্ডা মারবো। আড্ডা মেরে সন্ধ্যার পরে যখন মামারা সরে যাবে তখন আমি যাব। কারণ ভাই রিস্ক নেওয়া যাবে না। দেখি এখান থেকে কি অবস্থা পরিবেশের। তো মনে তো হচ্ছে যে মামারা নাই, না আছে দেখতে পারছি। তো মামাদের হাত থেকে বাঁচতে হলে আমাকে যেতে হবে এই যে এই চিপা রোডটা দিয়ে। ওই যে দেখা যাচ্ছে মামারা আছে ওখানে বসি, আমি সুন্দর মতন এটা দিয়ে পালাই। আরে বাস, এটা কে গেল? রকি ভাই। খেয়েছি এবার রকি ভাই গেল আমার সামন দিয়ে। অনেক সময় দেখা যায় যে যারা আর কি বাইকের গ্যারেজে অথবা শোরুমের টেকনিশিয়ান আছে, তারা কি করে যে কোনো 80 সিসি অথবা 100 সিসি বাইক নিয়ে ওগুলোকে মডিফাই করে ক্যাফে রেসার বানায়। তো এইটাই হচ্ছে মেন কাহিনী। আর আমার কাছে মনে হয় এই রোডটার সৌন্দর্য কখনো কমবে না। কারণ দেখেন রাস্তার দুই দিকেই কি সুন্দর গাছ, গাছগুলো দেখে একদম মনটা শান্তি হয়ে যায়। আমি অনেক সময় কি করি, আসলে এখানে হয়তো পাশে বসে কিছুক্ষণ আড্ডা উড্ডা দেই, যদি সাথে কেউ থাকে গল্প করি। আর একা থাকলে ওইভাবে হয় না। একা থাকলে আমার কাছে একা রাইড করার চাইতে ডবল রাইড করার মজাটা একটু বেশি লাগে। তো আর কি, তিস্তা ব্রিজে এসে পড়লাম। এইটা হচ্ছে তিস্তা ব্রিজ। আর কি এখানে ব্রিজ হচ্ছে দুইটা, একটা বাস চলাচলের জন্য, বাস অটো গাড়ি। আর এই যে পাশে যে ব্রিজটা দেখতেছেন ওইটা হচ্ছে ট্রেনের। ওই যে একটা ট্রেন যাচ্ছে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, তবে ট্রেনটা যাচ্ছে। তো আর কি, রংপুর আমি প্রায় এসেই গেছি, কারণ কুড়িগ্রাম থেকে অনেক দূরে আসছি। আর রংপুর হয়তো বা 20-30 কিলো এমনই হবে। যাই হোক, যতই নিজের এলাকা থেকে দূরত্ব বাড়তেছে ততই ভিতরটা কেমন জানি খারাপ লাগতেছে। আর কি দূরে থাকলে যা হয়। যদি রংপুরে না হয়ে চাকরিটা কুড়িগ্রামে হইতো তাহলে হয়তো বা ভালো হইতো। যাই হোক, আফসোস করে তো লাভ নাই। রিজিকের মালিক আল্লাহ, যার রিজিক যেখানে থাকে তার তো সেখানেই কি হবে। তো আমি চেষ্টা করব সামনের দোকান থেকে চা খাইতে। তো আপাতত টাটা, চা চু খেয়ে তারপর দেখি। ঘড়িতে সময় 6টা বেজে 3 মিনিট। আর আমি এখন আসলাম
কোথায়? রংপুরে আর কি, সাতমাথা পার হইলাম। এখন সাতমাথা থেকে যাচ্ছি আমার মেসের উদ্দেশ্যে। আমার ম্যাচ হচ্ছে পার্কের মোড়ে। তো চলুন যাই। আর তিস্তার পরে আর ক্যামেরা অন করি নাই, একটানে চলে আসছিলাম। এসে কাউনিয়ায় কট খাইছি। কাউনিয়া বাজারে দেখি পুলিশ মামারা দাঁড়ায় আছে। তিস্তায় তো কোনো মতো বাঁচি আসলাম, তিস্তায় কোনো পেন ছিল না, সেই পেনটা আসি পাইলাম কাউনিয়াতে। পরে সিগন্যাল দিল, সুন্দর মতন দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বললো কই থেকে আসলা? বললাম যে কুড়িগ্রাম থেকে। কই যাচ্ছ? রংপুর। কি করো? জব করি। তো যখন দেখলো প্রফেশন বাইকের সেক্টরেই, তো আর বেশি কোনো কিছু বললো না, শুধু বললো যে গাড়ির কাগজপাতিটা ঠিক করে নিও আর লুকিং গ্লাসটা লাগাইও। পরে বললাম জি স্যার ঠিক আছে, পরে ছেড়ে দিল। কিন্তু এদিকে তো আমার জিনিসপাতি লক হয়ে গেছিল, যে মামলা দিলে শেষ। এই গাড়ির যদি মামলা দেয় আর আব্বুক যদি খালি বলি যে গাড়ির মামলা খাইছি, তাহলে তো বাড়িতে যাওয়াই বন্ধ হয়ে যাবে আমার। এই যে তাজহাট, সঠিক জানি না যে কোনটা দিয়ে তাজহাট জমিদার বাড়ি যায়। তবে দেখি নেক্সট ফ্রাইডে বাসায় যাবো না, নেক্সট ফ্রাইডে ঘুরবো রংপুরে। তাজহাট যাইতে পারি, অথবা যে কোনো একটা পর্যটন এরিয়ায় যাব, গিয়ে ঘুরে আসবো আমাদের শেষ গন্তব্যস্থান। একটা জিনিস ভেবে দেখেন, আমাদের জন্ম আর মৃত্যু মাঝের সময়টুকু আমরা কত কিছু করে থাকি, কিন্তু আমাদের শেষ গন্তব্যস্থান ওই 3.5 হাত মাটি, এইটা ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু এর ফাঁকে আমরা কি করি? এইটা করি, ওইটা করি, যা মন চায় করি, এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, ভাই বোনের মিল নেই, চাচা অবস্থার মিল নেই, এগুলা কত কিছু। কিন্তু দেখেন, আজকে মারা গেলে কালকে 2 দিন, আর আজকে মারা গেলে 1 মাস পরে আপনাকে হয়তো সবাই ভুলে যাবে। দেখেন তো আমরা কয়জন দাদুর বাবাকে মনে রাখছি। আমরা হয়তো দাদু পর্যন্ত ঠিক আছে, দাদু নানা, বাট তাদের বাবাদের কিন্তু আমাদের মনে নেই, আমরা চিনিও না, এমনকি আমাদের নামটাও মনে নেই। সেক্ষেত্রে আমাদেরকে হয়তো আমাদের ছেলে পেলে চিনবে, তার ছেলে পেলে চিনবে, তারপর তারপর তো আমাদের ইতিহাস শেষ। আর আমরা তো হচ্ছি এমনও কোনো ভালো কাজ করে যাব না যে ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে। করে তো খালি আকাম, কোনো তো ভালো কাজের ধারের কাছে আমরা চাই না। তো আর কি, মেস এরিয়ায় মনে হয় চলে আসছি। ওরে রে, তো আর কি, বেশি আজাইরা পেঁচালান না পারি, যেহেতু ম্যাচের এখানে আসি গেছি আর কি। এখান থেকে ডাইনে গেলে আমার ম্যাচ। আর আপাতত ক্যামেরাটা বন্ধ করি, সামনে বড় ভাইরা থাকতে পারে। তো টাটা। ভিডিও যদি রাতে এডিট করতে পারি তাহলে রাতে ছাড়বো, আর না হয় কালকে দেখি, আল্লাহ ভরসা। টাটা।